নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। কাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, বললেন সংস্কৃতি মন্ত্রী। এবং গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কেটে যাবে, জানালেন তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন আশ্বাস দেন। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুডস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এই সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। রাজধানীতে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। দর্শনার্থীদের জন্য টিকিটের পাশাপাশি অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ থাকবে। তবে প্রথম দিন জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। আগামীকাল ৫ তারিখে সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসাবে জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা ফলক উন্মোচন আছে, প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা এবং এর পরপরই আমাদের গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়া সব কিছুই ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য কালকে আমরা উন্মুক্ত করে দেব। সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে দেশে গ্যাস সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডক্টর জাহিদুর রহমান জানান, ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার ফলে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। তবে তিনি বলেন, এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কিছু প্রভাব বাংলাদেশের উপরও পড়েছে। এই পরিস্থিতিতে দেশের জনগণকে সাময়িক অসুবিধা মেনে নিয়ে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তিনি জানান, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ করতে পারবেন। সেখানে সমাধান না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি তুলে ধরতে কোনো বাধা নেই। যখন গ্যাস কমে যায়, খেয়াল করুন, আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছেন। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে।
যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না আমরা আশা করি। আমি খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানিয়েছি আপনাদেরকে, আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই ব্যাপারে কিছুক্ষণ আগেই কথা বলে এসেছি। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায় তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না ফর দ্য টাইম বিং। জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ৯৭% পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা মিলবে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সিইপিএ স্বাক্ষর পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় চুক্তিটি সম্পন্ন করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে। এ সময় তিনি জানান, চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত বিশেষ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার প্লাস্টিক সহ বিভিন্ন শিল্পপণ্যের প্রবেশও সহজ হবে। ৯৭% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান ৮৭% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। তো এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাব এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টার মাইন্ড নয় বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদির সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার বিদায়কে যারা মিরাকল বলছেন তারাই ভাগ বাটোয়ারায় ব্যস্ত। শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের সম্মিলিত আত্মত্যাগের ফলে আন্দোলন সফল হয়েছে বলেও জানান তিনি। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান এটি হবে অবশ্যই চরম নিমক হারামি হবে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দেশের বাজারে দাম সহনীয় রাখতে টানা ৯ মাস পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই ১৮টি ট্রাক বন্দরের ইয়ার্ডে প্রবেশ করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আমদানি কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, ৯ মাস পর এখন পর্যন্ত ১৮টি ট্রাকে মোট ৬০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব মরিচ দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাজারে সরবরাহের জন্য ইতোমধ্যে পাঠানো শুরু হয়েছে। আমদানিকারকরা জানান, দেশের খুচরা বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী দিনগুলোতে আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে, পাশাপাশি দাম স্থিতিশীল হতে শুরু করবে বলেও জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলীর রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনটি দুপুর 2টা 40 মিনিটে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। উদ্ধার কাজ শেষে রিলিফ ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে ট্রেনে জামতল স্টেশনে নিয়ে যায়। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একমাত্র রেল লাইন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত 4টি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগের পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টানা ব্যাটিং বিপর্যয় কাটাতে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। জাতীয় দলের দায়িত্বে আসছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও লেভেল 4 কোচ মাইকেল স্মিথ। লাল সাদা বলের 2 ফরম্যাটের দলকে কোচিং করাবেন তিনি। পাকিস্তান সুপার লিগে পিএসএল, ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানের কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্মিথের। এর আগে নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ না থাকায় নির্বাচক আসাদ শফিককে এই ভূমিকায় দেখা যেত। সাম্প্রতিক সময়ে টেস্টে পাকিস্তানের ব্যাটিং পারফরমেন্স চরম হতাশাজনক। শেষ 17 টেস্টের 13টিতেই হেরেছে পাকিস্তান। পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতাও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের পর থেকে টেল এন্ডারদের গড় মাত্র 9.91 রান, যা পাকিস্তান দলকে বারবার বিপদে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে স্মিথকে দায়িত্ব দিয়েছে পিসিবি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা ও দেশ তাদের সমর্থন তুলে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দেশের নাম। সম্প্রতি ইংল্যান্ড, ওয়েলস, সার্বিয়া ও ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর 2027 থেকে 2031 মেয়াদের প্রার্থিতা থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে। এবার সুইডেনও তার বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ওয়েলস ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুশাসনের অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবলের আস্থা হারিয়েছেন। দ্য টেলিগ্রাফের মতে, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। বিশ্ব ফুটবলের এই তীব্র সংকটে ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। কাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, বললেন সংস্কৃতি মন্ত্রী। এবং গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কেটে যাবে, জানালেন তথ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।